ওয়েলকাম টু মাইস কোচিং। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানটা শেষ করেছি এবং সেখানে আমরা এমসিকিউ প্যাটার্নে কিন্তু পদার্থবিজ্ঞান মানে ফিজিক্সটা করেছি। আজকে আমরা কি না কেমিস্ট্রির একটা তোমার ৩টে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটা হচ্ছে কি অধাতু, নন মেটাল এবং তোমার তাদের যৌগ, বিভিন্ন জ্বালানি মানে এলপিজি, সিএনজি এগুলো, এবং তার সঙ্গে কি জৈব যৌগ মানে কার্বনের যে যৌগগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা আমরা করব। ঠিক আছে, এই ৩টে চ্যাপ্টার মূলত আমরা এমসিকিউ প্যাটার্নে আলোচনা করব। 50টা এমসিকিউ আছে, খুব ভালো লাগবে ক্লাসটা, সবাই শেষ পর্যন্ত করো। চলো আর সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন খুব সহজ কোশ্চেন, 1 নাম্বার। গ্রাফাইট, হিরে প্রভৃতি হলো কার্বনের কি? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, অ্যালট্রোপস। খুব ইজি কোশ্চেন। আইসোটোপ সবাই জানি, যাদের মানে তোমার প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 1। আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা সমান, যেসব মানে তোমার ইয়েগুলো। আর আইসোটোন হচ্ছে কি যাদের নিউট্রন সংখ্যা সমান। ঠিক আছে, তাহলে দেখি একটা অ্যান্সার কে দিলে, একজনই দিচ্ছে, আর সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। খুব ইজি কোশ্চেন। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এটা। বেশ, ঠিক আছে, একজনই অ্যান্সার দিয়েছে, অ্যান্সার হচ্ছে কি ডি, অ্যালট্রপস। তাহলে গ্রাফাইট, হিরে এবং তার সঙ্গে আরো কিছু আছে, যেমন ধরো গ্রাফিন। গ্রাফিন বলে একটা নতুন মৌল আবিষ্কার হয়েছে কার্বনের, তো সেটাও কিন্তু তোমার কি ওই কার্বনের অ্যালট্রপস। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছো। তো কি কি মনে রাখবে, একটা হচ্ছে গ্রাফাইট, অন্যটা হচ্ছে হিরে, এবং তার সঙ্গে গ্রাফিন। এই গ্রাফিন নামটা মনে রাখবে, কি নাম? গ্রাফিন, এটাও কিন্তু দিতে পারে গ্রাফিন। এবং তার সঙ্গে কি ফুলারেন্স, ফুলারেন্স এগুলো কিন্তু সব কিন্তু কি ওই কার্বনেরই অ্যালট্রপস। ঠিক আছে, কি বললাম? ফুলারেন্স। আচ্ছা, এরকম কোশ্চেন হতে পারে যে নিম্নের যে মৌলগুলো দেওয়া আছে, হয়তো তোমাকে গ্রাফাইট দিল, হিরে দিল, গ্রাফিন দিল, বললো কোনটি কার্বনের সঙ্গে যুক্ত নয়, অন্য একটা মৌল দিল। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মনে রাখবে, এরকম কোশ্চেন দিচ্ছে, তাহলে গ্রাফিন এবং ফুলারেন্স এই দুটো কিন্তু তোমার কি কার্বনের অ্যালট্রপস। ঠিক আছে, এদের যে ধর্মগুলো আমরা পরে দেখছি। নেক্সট কোশ্চেন দেখো, 2 নাম্বার। কি রয়েছে, নিচের কোনটি হীরের ক্ষেত্রে সত্য, ডায়মন্ডের ক্ষেত্রে? এটি তাপ ও তড়িতের সুপরিবাহী, এটি তাপ ও তড়িতের কুপরিবাহী, এটি তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী, এটি তাপের কুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী। কোনটা হবে? আচ্ছা, এখানে আরেকটা বলে দিই, মানে হিরে কি করে না, সুপরিবাহী নয়, মানে তাপ বা তড়িৎ, আহ, হয়তো তাপটা বহন করে, তড়িৎটাও করে, হয়তো তাপটা করে না, তড়িৎটাও করে না, এরকম কিন্তু। মানে সুপরিবাহী মানে খুব ভালো যে পরিবহন করে এটা নয় কিন্তু। হিরে তাপের সুপরিবাহী, হ্যাঁ একদম ঠিক বলেছো, হিরে তাপের সুপরিবাহী এবং তড়িতের কুপরিবাহী। ঠিক বলেছো একদম। আচ্ছা, এর আগে আমি বলে দিই, কিছু কিছু ধর্ম বলে দিই। তো অ্যালট্রপ তো আমরা জানতে পারলাম যে অ্যালট্রপ গুলো কি কি হচ্ছে। তোমার গ্রাফাইট, হিরে, গ্রাফিন, ফুলারেন্স। এবারে হীরের ক্ষেত্রে কি না, দেখো আগের দিন আমি পড়েছিলাম, কজনে মনে আছে বলতো, যে হীরের মধ্যে তোমার কেন হীরে চকচকে লাগে, আলোর কোন ধর্মের জন্য হীরে চকচকে লাগে? হীরে চকচক করে, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে, করে আলোর কোন ধর্মের জন্য? কে বলতে পারবে? হীরে চকচক করে আলোর কোন ধর্মের জন্য? একদম ঠিক, প্রতিফলন। কিন্তু সেই প্রতিফলনের একটা নাম আছে, স্পেসিফিক নাম। সেটা কি? পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে সেটা কি বলবো? পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন আমরা আরো দুটো ক্ষেত্রে দেখতে পাই। একটা হচ্ছে কি না, একটা তোমার মরুভূমির মরীচিকা, আর দ্বিতীয়টা হচ্ছে অপটিক্যাল ফাইবার।
বর্তমানে যে সমস্ত কোশ্চেন হচ্ছে, মরুভূমির মরীচিকা হয়তো তোমাদের জিজ্ঞেস করবে না, কিন্তু অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্ম কাজে লাগে সেটা কিন্তু করতে পারে, কারণ অপটিক্যাল ফাইবারের ব্যবহার বাড়ছে। ঠিক আছে, নেক্সট আমরা বলবো গ্রাফাইট। দেখো গ্রাফাইট কিন্তু তাপ এবং তড়িৎ দুটিতেই সুপরিবাহী, এবং এটা অ্যাজ এ লুব্রিকেন্ট। লুব্রিকেন্ট মানে কি, যেই জিনিসটা কোনো কিছুকে পিছল করতে কাজে লাগানো, পিচ্ছল করতে কাজে লাগানো হয়, সেটা হচ্ছে লুব্রিকেন্ট। তাহলে গ্রাফাইট হচ্ছে তাপ এবং তড়িৎ এই দুইয়েরই সুপরিবাহী। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে একটা, যে হীরের যে তোমার কি বলবো, তোমার হীরেটা কতটা কতটা পরিমাণ, যেমন সোনার ক্ষেত্রে ভরি, সোনার ক্ষেত্রে ভরি, হীরের ক্ষেত্রে আমরা কিভাবে হীরের পরিমাণ আমরা ইয়ে করি বলতো, গ্রামে করি, কিলোগ্রামে করি, মিলিগ্রামে করি, না কিসে করি, একটা এক্সাক্ট নাম আছে, সেটা দিয়ে আমরা হীরের কি পরিমাণটা বলি, যে এত পরিমাণ হীরে, ক্যারট, ভেরি গুড। তাহলে হীরের পরিমাণ যদি আমরা বলি সেটা হচ্ছে ক্যারট, হীরের পরিমাণ সেটা হচ্ছে ক্যারট। আচ্ছা একটা জিনিস বলো তো, যে একটা হিরে ছিল, যে হিরেটা এখন ইংল্যান্ডে আছে, হ্যাঁ, ক্যারেট, যে হিরেটা এখন ইংল্যান্ডে আছে সেটার নাম হচ্ছে কোহিনূর হীরা। এই কোহিনূর কত ক্যারেট ছিল? এরকম অদ্ভুত ধরনের কোশ্চেন কিন্তু ফুড এসআই দিতে পারে অ্যাজ এ জেনারেল নলেজ। কোহিনূর হিরে, কোহিনূর হিরে, কোহিনূর হিরে ছিল কত ক্যারেটের? হিরে ছিল মোটামুটি তোমার 186 ক্যারেট, এটা মনে রাখবে, 186 ক্যারেট। ঠিক আছে, 186, বেশ, 186 ক্যারেট। বেশ ঠিক আছে, আর আর কি বলবো, বেশ এখান থেকে আর কিছু নেই। এবার আছে গ্রাফাইট। দেখো গ্রাফাইট তাপ ও তড়িতে বলে দিলাম, তোমার লুব্রিকেন্ট হিসেবেও কাজে লাগে। আরেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা কোশ্চেনে দেয় গ্রাফাইটের, কি বলতো, সেটা অ্যাজ এ মডারেটর হিসেবে কাজ করে কিসে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি হয়, কণাগুলো খুব তোমার কি করে, দ্রুত বেগে ছোটাছুটি করে, সেগুলোর গতি কমানোর জন্য আমরা ব্যবহার করি কি, গ্রাফাইট। তাহলে অ্যাজ এ মডারেটর হিসেবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কাজ করে কে, গ্রাফাইট। এটা মনে রাখবে। তাপ ও তড়িৎ তোমরা মনে রাখতে পারবে জানি, কিন্তু গ্রাফাইটের যে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় সেটাও কিন্তু মনে রাখবে। কি বলবো, ইউজ ইউজ অ্যাজ মডারেটর। ঠিক আছে, ইউজ অ্যাজ মডারেটর। মডারেটর মানে কি, যে তোমার যে কণাগুলো থাকে, নিউক্লিয় কণাগুলি তাদের গতিকে স্তিমিত করে, ধীর করে। ঠিক আছে, ইউজ অ্যাজ এ মডারেটর ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কাজে লাগে। আরেকটা হচ্ছে যে লেড পেন্সিল তৈরি হয়, ঠিক আছে, যে পেন্সিলে লিখি লেড পেন্সিল, সেগুলো কিন্তু তোমার কি গ্রাফাইট দিয়ে তৈরি হয়। তাহলে যদি বলে যে আমরা যে পেন্সিলে লিখি পেন্সিল, সেই পেন্সিল কি দিয়ে তৈরি হয়, তোমাকে হয়তো বলে বলে দিল লেড দিয়ে তৈরি হয়, লেড দিয়ে নয়, সেটা গ্রাফাইট দিয়ে তৈরি হয়। ঠিক আছে, মনে রাখবে, সেটা গ্রাফাইট দিয়ে তৈরি হয়। ঠিক আছে, লুব্রিকেন্ট হিসেবে কাজে লাগে, এবং ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর, খুব ভালো কন্ডাক্টর। আর রিসেন্টলি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে গ্রাফিন। গ্রাফিনটাও মনে রাখবে, এই গ্রাফিন যেটা বললাম, এই গ্রাফিনটাও কিন্তু এক্সামে আসছে, শুধু নামটা মনে রাখলেই হবে। এটা কাজে কোথায় লাগে না, এলসিডি, এলইডি, এই সমস্ত জিনিস তোমার তৈরি করতে, এদের উপর হালকা আস্তরণ দিতে গ্রাফিন কাজে লাগে। এবং গ্রাফিনটা হচ্ছে অত্যন্ত শক্ত, মানে কার্বন যে অ্যাটম আছে তার একটা পাতলা লেয়ার হচ্ছে এই গ্রাফিন, এবং এটা অত্যন্ত শক্ত, মনে রাখবে। ঠিক আছে, বেশ, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি ড্রাই আইস বা শুষ্ক বরফ নামে পরিচিত? এটা খুব ইজি কোশ্চেন, তোমরা সবাই পারবে। ড্রাই আইস বা শুষ্ক বরফ, ড্রাই আইস বা শুষ্ক বরফ, ড্রাই আইস বা শুষ্ক বরফ। শুষ্ক বরফ, লিকুইড বরফ বলেনি কিন্তু। লিকুইড, লিকুইড বললে কি না, আমরা নাইট্রোজেনকে দেখেছি, নাইট্রোজেন যখন লিকুইড থাকে তখন সেটা কি হয়, খুব ঠান্ডা হয়, কিন্তু এক্ষেত্রে নাইট্রোজেন হবে না। শুষ্ক বরফটা কি হবে, সেটা হবে কঠিন কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সলিড কার্বন ডাইঅক্সাইডকে ড্রাই আইস বলা হয়। ঠিক আছে, এছাড়াও যে তোমার কি হয়,
ওই কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে মনে রাখবে যে যখন ওই আমরা দেখেছি পেপসি বলো, কোকাকোলা বলো বা যে কোনো সোডা ওয়াটার বলো, সেখানে যখন বুদবুদটা তৈরি হয়, ফেনাটা বেরিয়ে আসে, সেটা বেরোয় কেন? ওই কার্বন ডাই অক্সাইডের জন্য কিন্তু বেরিয়ে আসে। ঠিক আছে, কিসের জন্য? কার্বন ডাই অক্সাইডের জন্য বেরিয়ে আসে। এছাড়াও কার্বন ডাই অক্সাইডের একটা খুব ভালো ব্যবহার আছে, আগুন নেভানো। আগুন নেভানোর ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবে সোডা ওয়াটার, সোডা জল লিখে দিলাম, আগুন নেভানো মানে ফায়ার এক্সটিংগুইশার, আগুন নেভানো। এই দু ক্ষেত্রে কি হয়? CO2 ব্যবহৃত হয়, CO2 ইউজ হয়। ঠিক আছে, এই দু ক্ষেত্রে CO2 ইউজ হয়, সোডা ওয়াটার এবং আগুন নেভানো। আরো অনেক ব্যবহার আছে, এই দুটো ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বেশ, ঠিক আছে। নেক্সট দেখো, কার্বনের অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? মানে দেখবে যে যে সমস্ত গাড়ির ইঞ্জিন অতটা ভালো নয়, সে সমস্ত গাড়ির ধোঁয়া যেটা হয় প্রচন্ড কালো হয়, এবং এই ধোঁয়াটা প্রচন্ড খারাপ। তুমি যদি তোমার নাকে নাও, দেখবে পুরো মাথা ধরে গেছে। হ্যাঁ, ধোঁয়া যদি ঢুকে ভেতরে, পুরো মাথা ধরে যাবে। হ্যাঁ, তো এটা কি? একদম ঠিক বলেছো ভাই, ভেরি গুড। সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড বা CO। তাহলে কার্বনের অসম্পূর্ণ দহনে তৈরি হয় CO। ঠিক আছে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস তোমাদের বলে রাখি। এই যেহেতু জ্বালানির ব্যাপারটা এলো, সেহেতু বলে রাখি যে আমাদের সব থেকে পিওর যে কয়লা, মানে সব থেকে ভালো কয়লা যেটা, সেই কয়লাটার নাম কি কেউ বলতে পারবে? সব থেকে ভালো কয়লা যেখানে কার্বনের পরিমাণ সব থেকে বেশি, হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি কোল, হাই কোয়ালিটি কোল, একদম ঠিক বলেছো, সেটা হচ্ছে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট। আচ্ছা, এবার তোমরা বলো, এই যে অ্যানথ্রাসাইট কয়লা আছে, এটা ভারতের একদম সর্ব উত্তরে অবস্থিত একটা রাজ্যে পাওয়া যায়। রাজ্যটার নাম কি বলতো? এখন সেটা ইউনিয়ন টেরিটরি, মানে রাজ্য হিসেবে এখনো হয়নি। সেটা কি নাম বলতো? অ্যানথ্রাসাইট পাওয়া যায় কোথায় পাওয়া যায়? সর্ব উত্তরের ইউনিয়ন টেরিটরি জম্মু এবং কাশ্মীর, মনে রাখবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, ভেরি গুড। তাহলে তোমার অ্যান্থ্রাসাইট পাওয়া যায় জম্মু এবং কাশ্মীরে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম কয়লা হচ্ছে, সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা। মনে রাখবে, আমাদের ম্যাক্সিমাম কয়লা হচ্ছে বিটুমিনাস কয়লা, এবং এটা 80% পাওয়া যায় কোথায়? ওই যে দামোদর উপত্যকা রয়েছে। দামোদর উপত্যকা মানে কি? দামোদর ভ্যালি মানে হচ্ছে তোমার ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, এই সমস্ত জায়গাতে কিন্তু 80% এই বিটুমিনাস কয়লা পাওয়া যায়। এবার একটা কোশ্চেন তোমাদের করি, যে কোশ্চেনটা আসতে পারে, এই যে বিটুমিনাস কয়লা বা দামোদর উপত্যকায় যে কয়লাটা পাওয়া যায়, সেটা কোন যুগের কয়লা? সেটা কোন যুগের? কে বলতে পারবে সেটা কোন যুগের কয়লা? দুটো যুগের, একদম ঠিক, ভেরি গুড। গন্ডোয়ানা যুগের, গন্ডোয়ানা যুগের। আরেকটা যুগের কয়লা পাওয়া যায়, সেটা হচ্ছে টারসিয়ারি যুগ। ঠিক আছে, এবং সেটা কোথায় পাওয়া যায়? কিছুটা অরুণাচল প্রদেশ, আসাম, এই দুটো জায়গাতে টারসিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। এবং টারসিয়ারি যুগের যে কয়লাটা আছে, সেটা একটু নতুন। আর গন্ডোয়ানা যুগটা কি? কয়লাটা একটু পুরনো। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বিটুমিনাস কয়লা, এবং বাকিটা কি হচ্ছে? তোমার গন্ডোয়ানা যুগে পাওয়া যায় বিটুমিনাস কয়লা, এবং টারসিয়ারি যুগে কিছু কয়লা পাওয়া যায়। বেশ, এটা যখন ভূগোলের এমসিকিউ করবো তখন আমরা দেখব। আচ্ছা, হলো। এরপরে কি আছে? ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, জিনিসটা কি বলতো? হ্যাঁ, চারকোল, কোক। আচ্ছা, কোক কয়লাটা মনে রাখবে। কোক কয়লা কি না, কোক কয়লা বায়ুর অনুপস্থিতিতে, বায়ু থাকবে না, সেই অনুপস্থিতিতে কয়লাটা জ্বালানোর পরে, সেই কয়লাটা জ্বালানো হয়ে গেল, এই জ্বালানোর পরে যেটা পাওয়া যায়, যে জিনিসটা পাওয়া যায়, সেটা হচ্ছে কোক। এবং এই কোকে কিন্তু তোমার কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে, এবং কার্বনের পরিমাণ অনেক বেশি থাকার ফলে কি হয়? কোকে কি হয় না, তোমার ধুঁয়োটাও কম হয় এবং অনেকক্ষণ সাস্টেন করে। এটা মনে রাখবে। দেখবে অনেকে তৈরি করে আমাদের লোকালেও, যে কয়লা নিল, কয়লাটাকে জ্বালিয়ে দিল, তার উপর একটু ঢাকা দিয়ে দিল, মানে মাটি বা গোবর ঢাকা দিয়ে দিল, ভিতর থেকে জ্বালিয়ে দিল। কি হলো? তারপরে যখন জল দিয়ে নেভানো হলো, নিয়ে যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে কোক। ঠিক আছে, এবং কোক তৈরি করা হয় বায়ুর অনুপস্থিতিতে। এবং এই কোকই কিন্তু তোমার কি
যে তোমার ইস্পাত কারখানা আছে, সেই ইস্পাত কারখানার মূল উপাদান হচ্ছে কোক, এবং ভারতে কিন্তু খুব ভালো কোক তৈরি হয় না, সেটা আমাদেরকে ম্যাক্সিমাম বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। ঠিক আছে, বেশ হলো। আচ্ছা, নিম্নের কোনটি ওয়াটার গ্যাস? নিম্নের কোনটি ওয়াটার গ্যাস? বলো দেখি কোনটি ওয়াটার গ্যাস? নিম্নের কোনটি ওয়াটার গ্যাস? দুজন অ্যান্সার দিলে। যারা অ্যান্সার দিয়েছো তারা ঠিকই দিয়েছো। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের যে তোমার মিলিত রূপ, সেটা হচ্ছে ওয়াটার গ্যাস। এটাও কিন্তু তৈরি করা হয় কিভাবে না, ওই খুব হাই হিটে তোমার কি হয়, ওই কোকে মানে কোকের সাহায্যে হাই হিট তৈরি করা হয়, নিয়ে স্টিম চালনা করা হয়, তার মধ্যে কি তোমার জলীয় বাষ্প চালনা করা হয়, এর ফলে কি তৈরি হয়, তোমার ওয়াটার গ্যাস তৈরি হয়। আরেকটা জিনিস আছে মনে রাখবে, ওয়াটার গ্যাস ছাড়াও প্রডিউসার গ্যাস। এই প্রডিউসার গ্যাসটা কি না, এটা হচ্ছে নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইডের তোমার মিশ্রণ। তাহলে মনে রাখবে ওয়াটার গ্যাস তো হলো, আরেকটা গ্যাসের নাম মনে রাখবে প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস এগুলো কিন্তু সব সমস্ত জ্বালানি, ঠিক আছে। প্রডিউসার গ্যাস এটা হচ্ছে কি নাইট্রোজেন প্লাস তোমার কি বললাম, নাইট্রোজেন এবং সিও কার্বন মনোক্সাইড। কত অনুপাতে থাকে, এটা 2 থাকে, 2:1। তাহলে এগুলো থাকে কত, 2:1 অনুপাতে থাকে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে তোমার ওয়াটার গ্যাস, যেটা হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, একটা প্রডিউসার গ্যাস নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড দিয়ে তৈরি হয়। বেশ, ঠিক আছে। নেক্সট দেখো 6 নাম্বারটা, নিচের কোনটি লাফিং গ্যাস বলা হয়? কোনটিকে লাফিং গ্যাস বলা হয়? কোনটিকে লাফিং গ্যাস বলা হয়? লাফিং গ্যাস বলা হয়, ভেরি গুড, একদম ঠিক বলেছে, নাইট্রাস অক্সাইড। আমার মনে হয় সংকেতটা যতটা N2O এরকম কিছু একটা সংকেত, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস বলা হয়। আচ্ছা, এই চারটের মধ্যে একটা গ্যাস আছে যেটা কাঁদানে গ্যাস, হ্যাঁ, যেটা ক্রাইং গ্যাস বলা হয়, সেটা কোনটা? একটা লাফিং হলো হাসানোর, একটা কাঁদানোর। কাঁদানোরটা কোনটা বলো তো এই চারটে অপশনের মধ্যে, দেখি কেউ বলতে পারো কিনা। কাঁদানোরটা কোনটা, কে বলতে পারবে? হ্যাঁ দিস, একদম ঠিক বলেছো। এটা হচ্ছে তোমার কি কাঁদানে গ্যাস। এটা হাসানে গ্যাস, এটা কাঁদানে গ্যাস। কাঁদানে গ্যাস কি নাম, ক্লোরোপিক্রিন। কাঁদানে গ্যাস, ঠিক আছে। তা লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, এবং তোমার কাঁদানে গ্যাস হচ্ছে কি ক্লোরোপিক্রিন। এই দুটো কিন্তু এক্সামে বারবার আসে। নেক্সট দেখো, গান পাউডারে সালফার সালফার ও চারকোলের সঙ্গে কি মেশানো হয়? গান পাউডারে সালফার এবং চারকোলের সঙ্গে কি মেশানো হয়? গান পাউডারে, গান পাউডার মানে কি, যেগুলো আর কি ওই তোমার কি বলবো বারুদ তৈরি করতে প্রস্তুত করা হয়, ঠিক আছে, বন্দুকে ইউজ হয়, সেটা হচ্ছে গান পাউডার। এটা তৈরি করতে তোমার কি লাগে, সালফার লাগে, চারকোল লাগে, এবং তার সঙ্গে একটা লাগে, সেটা কি? বাহ, ঠিক বলেছো দিশা অপর্ণা, তোমরা ঠিক বলেছো একদম, পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট, আশা করি সংকেতটা হচ্ছে K2NO3 এরকম কিছু একটা সংকেত, ঠিক আছে, পটাশিয়াম নাইট্রেট। এটা লাগে তোমার গান পাউডারে। এই গান পাউডারের ব্যবহার কে করেছিল আমাদের এখানে না, বাবর করেছিল, ঠিক আছে, প্রথম বাবর শুরু করেছিল গান পাউডারের ব্যবহার। বেশ, এরপর দেখো 9 নম্বর 8 নাম্বারটা, নিম্নের কোনটি অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত? অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত নিম্নের কোনটি? বলো দেখি কোনটি অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত, কে বলতে পারবে? খুব ইজি কোশ্চেন। একদম ঠিক বলেছো, সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় কিং অফ অল অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড কিং অফ অল অ্যাসিড। এবং এই সালফিউরিক অ্যাসিডই কিন্তু তোমার কি, যে ব্যাটারির জল আছে, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, ব্যাটারিতে যে জল থাকে
সেই জলটা ইউজ করা হয়, সেই জলে কি থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, ব্যাটারির জল। ঠিক আছে, নাম্বার ওয়ান। আর হলো এটা। আচ্ছা তোমরা বলো তো যে অয়েল অফ ভিট্রিয়াল হলো সালফিউরিক অ্যাসিড, আর অ্যাকুয়া ফর্টিস হলো কোন গ্যাস? অ্যাকুয়া ফর্টিস কোন অ্যাসিড? অ্যাকুয়া ফর্টিস, অ্যাকুয়া ফর্টিস, অ্যাকুয়া ফর্টিস কোন অ্যাসিড? অ্যাকুয়া ফর্টিস হচ্ছে একদম ঠিক HNO3। মনে রাখবে 1:3 অনুপাতে HNO3 তার সঙ্গে কি HCl মিশিয়ে তোমার তৈরি হয় অ্যাকুয়া রিজিয়া, অ্যাকুয়া রিজিয়া, যেটা সোনা গলানোর কাজে লাগে। 1:3 মানে 1 অনুপাত ইয়ে থাকবে, মানে 1 ইউনিট HNO3 এবং 3 ইউনিট HCl দিয়ে অ্যাকুয়া রিজিয়া তৈরি করা হয়, এবং HCl কে কি বলা হয়? মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। এই সমস্ত জিনিস কিন্তু আমি আগে করিয়েছি, আগে আর কি করিয়েছি, ঠিক আছে। নেক্সট দেখি, নিম্নের কোনটি ফসজিন গ্যাস তৈরিতে ব্যবহৃত হয়? ফসজিন, ফসজিন খুব একটা দারুণ বিষাক্ত গ্যাস, খুব সামান্য পরিমাণের কাজ আছে। তো এই ফসজিন গ্যাস তৈরি করতে কি ব্যবহৃত হয়? সবাই গেস করো কি ব্যবহৃত হয়। আমি সংকেতটা লিখছি। ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে COCl2, ঠিক আছে, COCl2, এটা হচ্ছে ফসজিন গ্যাসের সংকেত, COCl2। তাহলে দেখো কি ব্যবহৃত হয়, COCl2 কি ব্যবহৃত হয় তাহলে? একদম ঠিক, এটা হচ্ছে ক্লোরিন। ফসজিন গ্যাস তৈরি করতে তোমার ক্লোরিন ব্যবহৃত হয়, ঠিক আছে। বেশ, তোমরা পর্যায় সারণী পড়েছো, তাহলে নিশ্চয়ই নিচে পরের কোশ্চেনটা তোমরা পারবে। পর্যায় সারণী যদি পড়ে থাকো, যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলের নাম কি? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, আমরা কি দেখেছি যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তার কি হয়? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে ফ্লুরিন, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। এবং যেহেতু তড়িৎ ঋণাত্মক, তাহলে সব থেকে তোমার কি সব থেকে জারিত হওয়া তোমার কি অধাতু। মনে রাখবে, মোস্ট রিডাক্টেন্ট, মোস্ট তোমার এটা রিডাক্টেন্ট নয়, অক্সিডেসিং এজেন্ট, ঠিক আছে, অক্সিডেটিং, অক্সিডেটিং এজেন্ট। এজেন্ট মানে কি? এজেন্ট মানে হচ্ছে তোমার একটা মৌল, ঠিক আছে, সব থেকে বেশি জারিত হতে সাহায্য করে, সেটা হচ্ছে ফ্লুরিন। কিন্তু ক্লোরিনটা কি না, সবচেয়ে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি আছে, মানে ইলেকট্রনকে টানার ক্ষমতা তোমার সব থেকে বেশি আছে ক্লোরিনের, ঠিক আছে। তাহলে ফ্লুরিন হচ্ছে সব থেকে তোমার তড়িৎ ঋণাত্মক, এবং তার সঙ্গে জারণ ক্ষমতা যেটা আছে সেটা ফ্লুরিনের বেশি, এবং কি আর কিছু নেই। আর ক্লোরিন হচ্ছে কি সব থেকে তোমার ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রনকে টানার ক্ষমতা সব থেকে বেশি আছে। বেশ, ঠিক আছে। আচ্ছা, লিথিয়াম মনে রাখবে, লিথিয়াম হচ্ছে লিস্ট তড়িৎ ঋণাত্মক, মানে সব থেকে তড়িৎ ধনাত্মক হচ্ছে তোমার লিথিয়াম, সব থেকে তড়িৎ ধনাত্মক, এটা মনে রাখবে। আর এটা হচ্ছে তড়িৎ ধনাত্মক হলে কি হবে? এটা সব থেকে বিজারিত হয়, তাহলে মোস্ট রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, রিডাক্টেন্ট বা রিডিউসিং যা বলবে, রিডিউসিং এজেন্ট, এটা হচ্ছে তোমার কি লিথিয়াম। বেশ, ব্লিচিং পাউডারে কোন গ্যাস থাকে? খুব ইজি একদম, এটা সবাই পারবে আশা করি। ব্লিচিং পাউডারে, ব্লিচিং পাউডারে কোন গ্যাস থাকে? ব্লিচিং পাউডারে, ব্লিচিং পাউডারে কোন গ্যাস থাকে? বাহ, ঠিক বলেছো, ব্লিচিং পাউডারে ক্লোরিন গ্যাস থাকে। মনে রাখবে যেহেতু ক্লোরিন থাকে,
ক্লোরিন ব্লিচিং মানে কি, ব্লিচ করা মানে উঠিয়ে দেওয়া, মানে ব্লিচিং করা মানে হচ্ছে ব্লিচিং পাউডার যদি তোমার কোনো ধরো একটা লাল রঙের কিছু একটা জামা আছে বা কাপড় আছে সেখানে যদি দিয়ে দাও তোমার রংটা উঠিয়ে দেবে, মানে সে কি করবে, জারিত করে দেবে, রংটাকে নিয়ে উঠিয়ে দেবে। তাই আমরা কি দেখলাম যে ফ্লুরিনের পরেই কিন্তু তোমার কি হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের জারণ ক্ষমতা ফ্লুরিনের পরেই বেশি, তাহলে সেই জন্য তোমার ক্লোরিনকে ইউজ করা হয় অ্যাজ এ ব্লিচিং পাউডার, ব্লিচ করার জন্য, ঠিক আছে, জারণ ক্ষমতা বেশি বলে। বোঝা গেল। আর এই যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা কিন্তু আগে দেখলাম যে ফসজিন গ্যাস তৈরি করতে ব্যবহৃত হয়, তার সঙ্গে কি টিয়ার গ্যাস মানে ক্লোরোপিক্রিন যেটা বললাম সেটা হয়, আর মাস্টার্ড গ্যাস আছে একটা, সেটা তৈরি করতে তোমার ব্যবহৃত হয়। তাহলে ক্লোরিন অনেকগুলো ব্যবহার দেখলাম আমরা, ব্যবহারগুলো মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন কি রয়েছে, কোন কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয় যার ফলে কুয়াশার মধ্যে আমরা, আগে কোশ্চেনটা শুনে নাও, কোশ্চেনটা হট করে উত্তর দিও না, কুয়াশার মধ্যে আমরা বৈদ্যুতিক আলোটি দেখতে পাই। এই যে তোমার গ্যাসটি, এটা অনেক আগে ব্যবহার হতো, এখন আর কিন্তু হয় না, খুব কম হয়, এবং এই গ্যাসটি কিন্তু নিজেই জ্বলে, নিজেই কিন্তু জ্বলে এই গ্যাসটি, গ্যাসটি কিন্তু নিজেই জ্বলে। আচ্ছা, এটা কি অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে নিয়ন। দেখো নিয়ন একটা এমন গ্যাস যে নিজেই জ্বলে এবং কুয়াশার মধ্যে একে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কুয়াশার মধ্যে একে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, তাহলে নিয়ন হচ্ছে এটা উত্তর। এবার এখানে একটা কথা বলি, দেখবে তোমার এখন তো সব এলইডি ব্যবহৃত হয়, এলইডি লাইট, এলইডি লাইটের যেমন পজিটিভ দিক আছে, যেটা খুব পাওয়ার কনজিউম খুব কম করে, শক্তি খরচা কম হয়, এক নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে এর তোমার সাস্টেনেবিলিটি, মানে অনেকদিন ধরে যায় এটা, অনেকদিন ধরে, তো এখন এলইডি ব্যবহৃত হয়। কিন্তু এর আগে কিছু কিছু জায়গায় দেখবে আমরা তোমার পোলে হলুদ আলো দেখতে পাই, মানে বড় একটা ইয়ের মধ্যে হলুদ আলো দেখতে পাই। হলুদটা কি, ওটা হচ্ছে সোডিয়ামের আলো, ঠিক আছে। তো সোডিয়ামকে অ্যাজ এ লাইট হিসেবে ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে কি, সোডিয়ামের আলোটা 360 যায়, মানে পুরো 360 ডিগ্রি জুড়েই থাকে, গোল হয়ে থাকে। আর তোমার ইয়েটা কি, যেটা তোমার আমাদের এলইডি, সেটা কিন্তু পুরো 360 কভার করতে পারে না, কিছুটা কম কভার করে, ঠিক আছে, এটা হচ্ছে এলইডি একটা তোমার কি বলবো ড্রব্যাক। আচ্ছা, এখানে আগের দিন আমি বলেছিলাম যে আর্গন গ্যাস, হ্যাঁ, ইলেকট্রিক বাল্বকে মানে ফিলামেন্টটা রক্ষা করার জন্য আর্গন আর্গন ব্যবহৃত হয়, তাছাড়াও আর্গন যদি না থাকে নাইট্রোজেনও তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর ক্রিপ্টন ব্যবহার করা হয় কি না, এয়ারপোর্টের রানওয়েতে এই ক্রিপ্টনের আলোটা ব্যবহার করা হয়, ঠিক আছে, ক্রিপ্টনের আলো। আর রেডন ব্যবহার করা হয় কি, রেডিও থেরাপি, ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য রেডনকে ব্যবহার করা হয়, মনে রাখবে। বেশ, 13 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোনটি জ্বলনের ফলে সব থেকে কম দূষণ উৎপন্ন হয়, সব থেকে কম দূষণ। দেখো পেট্রোল দহনে যতটা দূষণ হয়, এলপিজি দহনেও ততটাই দূষণ হয়, প্রায় একই, সমান সমান, তাতে ক্যালোরিফিক ভ্যালুও প্রায় সমান। সিএনজি কিছুটা বেশি হয় দূষণ, সব থেকে কম হয় হাইড্রোজেন, হাইড্রোজেনের দহনে সব থেকে কম হয়, এবং হাইড্রোজেনের একটা পার্ট আছে সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেন। দেখো বর্তমানে আমরা এই হাইড্রোজেনকে ব্যবহার করতে ঠিকভাবে পারছি না, কিন্তু যদি আমরা যখন হাইড্রোজেন ব্যবহার করব তখন দেখবে কি হচ্ছে না, আমার খুব সামান্য পরিমাণ তেলের যে ট্যাঙ্কিটা থাকে সেটা অনেক বড় করতে হয়, কিন্তু যখন ব্যবহার হবে হাইড্রোজেন, তেলের ট্যাঙ্কি হবে খুব ছোট, ঠিক আছে, এবং তুমি হয়তো 1 লিটার হাইড্রোজেন ভরবে, তুমি এখান থেকে কলকাতা বা আরো দূরে চলে যেতে পারো, মানে এর ইয়েটাও বেশি, ঠিক আছে, ওটা বলছি না, কোশ্চেনে আছে। তো হাইড্রোজেনের সব থেকে কম দূষণ কিন্তু হয়, বাকিগুলোতে মোটামুটি দূষণ হয়, ঠিক আছে। তার মধ্যে গ্রিন হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেন জিনিসটা কি না, দেখো হাইড্রোজেন অনেকভাবেই তৈরি হয়, কিন্তু যে সমস্ত হাইড্রোজেন সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি এই সমস্তকে কাজে লাগিয়ে তৈরি হবে, সেই সমস্ত হাইড্রোজেন হচ্ছে গ্রিন হাইড্রোজেন, ঠিক আছে, মনে রাখবে। বেশ, 14 নম্বর কোশ্চেন দেখো, বিকল্প জ্বালানি
জ্বালানির জন্য ইথানল ভালো একটি উৎস। ইথানল মানে কি? ইথাইল অ্যালকোহল। এই ইথানল কি থেকে উৎপন্ন হতে পারে? ইথানল কি থেকে উৎপন্ন হতে পারে? আলু, চাল, গম, আখ, মানে খুব ভালো বেশি পরিমাণ উৎপন্ন হয় ওই জায়গায় ওই জিনিসটা থেকে। একদম ঠিক বলেছো, সেটা হচ্ছে আখ। সুগার কেন থেকে এই ইথানল তৈরি হয়। ঠিক আছে, ইথানলকে কি হয় না, যেটা তোমার আমরা অনেক সময় বায়ো ইথানলও বলি। তো এই কারণে কি না, পেট্রোলের সঙ্গে কিছু পরিমাণ 20% বা 10% ইথানল মেশালে কি হয় না, তোমার কি হয়, দূষণটা কম হয়। হ্যাঁ, দূষণ কিন্তু অনেকটা কমে যায় এবং খরচাও বাঁচে মানুষের। আচ্ছা, পেট্রোলের গুণমান নিম্নের কোনটির দ্বারা প্রকাশ করা হয়? পেট্রোলের গুণমান নিম্নের কোনটির দ্বারা প্রকাশ করা হয়? পেট্রোলের গুণমান। সেটেন নাম্বার, গোল্ড নাম্বার, অক্টেন নাম্বার, বিউটেন নাম্বার। কি অ্যান্সার দিলে সবাই ডি বলছো? না, এটা ডি হবে না, এটা হচ্ছে তোমার কি অক্টেন নাম্বার। অক্টেন নাম্বার দ্বারা তোমার কি হয়, কোনো পেট্রোলের যে গুণমান, যার অক্টেন নাম্বার যত বেশি হবে তার গুণমান তত কিন্তু বেশি হবে। এখানে একটা তোমাদের জিনিস বলে রাখি, এই পেট্রোলকে অনেক সময় ব্রেন্ট ক্রুড অয়েলও বলা হয়। ব্রেন্ট ক্রুড অয়েল মানে কি, যে পেট্রোলিয়াম যেটা আসে সেই পেট্রোলিয়ামটাকে বলা হয় ব্রেন্ট ক্রুড অয়েল। এবং যে পেট্রোলিয়ামের টা যত ভালো সেটাকে আমরা সুইট ক্রুড বলি। ঠিক আছে, সুইট ক্রুড মনে রাখবে, সুইট ক্রুড। এবং এটা কি সাধারণত ইউরোপ থেকে আসে। তাহলে অক্টেন নাম্বারের সঙ্গে মনে রাখবে যেটা আমরা আনি সেটা হচ্ছে ব্রেন্ট ক্রুড ক্রুড অয়েল মনে রাখবে। এবং তার মধ্যে কি সুইট ক্রুড হচ্ছে সব থেকে বেস্ট। সুইট ক্রুড যেটা আমরা কি নর্থ ওয়েস্ট ইউরোপ থেকে আনাই, নর্থ ওয়েস্ট ইউরোপ থেকে আমরা আনছি। ঠিক আছে, সুইট ক্রুড। তাহলে পেট্রোলের গুণমান অক্টেন নাম্বার, এবং তার মধ্যে ব্রেন্ট ক্রুড অয়েল যেটা আমরা আনি, আমরা তো ডাইরেক্ট পেট্রোল আনি না, আমরা কি করি অপরিশোধিত তেলটা আনি, সেটাকে পরিশোধন করি। ঠিক আছে, যেটা আনি সেটা হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েল। এবং তোমার কি তার মধ্যে সুইট ক্রুড যেটা থাকে সেটা হচ্ছে বেস্ট, যেটা ইউরোপ থেকে আমরা আনি। বেশ। মিথেন গ্যাস নিম্নের কোথায় বেশি পাওয়া যায়? মিথেন গ্যাস নিম্নের কোথায় বেশি পাওয়া যায়? এটা বারবারই কোশ্চেনে আসছে। হুম, মিথেন গ্যাস সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? খুব ইজি কোশ্চেন, সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বা সবাই ঠিক দিয়েছো, এটা হচ্ছে ধান ক্ষেত এবং জলাভূমি। তার মধ্যে ম্যাক্সিমাম পাওয়া যায় তোমার ধান খেতে। ঠিক আছে, ধান খেতে বেশি উৎপন্ন হয়। তো ধান ক্ষেত এবং জলাভূমিতে এই মিথেন গ্যাসটা, যার সংকেত কি CH4, এই মিথেন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়। এবং এই মিথেন গ্যাসের জন্য আমরা অনেক সময় কি দেখতে পাই না, অনেক আলো দেখতে পাই, একটা আলো দেখতে পাই। তো মানে ধান ক্ষেত বা জলাভূমিতে আলোটা দেখা যায়, খুব কমই দেখা যায়, তবে যদি দেখা যায় তো সেটা মিথেন গ্যাসের জন্য দেখা যায়, যেটাকে আলেয়াও বলা হয়। ঠিক আছে, আলেয়া বলা হয়। বেশ। নেক্সট দেখো, কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি মূলত কোন মৌল দ্বারা গঠিত? কম্প্রেস ন্যাচারাল গ্যাস সিএনজি মূলত কোনটি দ্বারা গঠিত? সিএনজি, এলপিজি বলছি না কিন্তু, মনে রাখবে এলপিজি বলছি না, আমি সিএনজি বলছি। ন্যাচারাল কথা আছে এখানে, ন্যাচারাল। ঠিক আছে, ন্যাচারাল কথা মানে ভেবে নাও। আচ্ছা, এবার বলো। হ্যাঁ, ঠিক বলেছে, এটা হচ্ছে মিথেন এবং ইথেন। মিথেন এবং ইথেন দ্বারা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস রয়েছে। বর্তমানে এই সিএনজি কেও কিন্তু যানবাহনে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নিম্নের কোনটি মার্স গ্যাস নামেও পরিচিত? নিম্নের কোনটি মার্স গ্যাস? ওইটার জ্বলার ক্ষমতা আছে না, ওই জন্য এটাকে মার্স গ্যাস বলা হচ্ছে। কোনটিকে?
একদম ঠিক বলেছো, এটা হচ্ছে মিথেন, CH4 কে মার্স গ্যাস বলা হয়। ঠিক আছে, CH4 কে বলা হয় মার্স গ্যাস। বেশ, দেখো, আচ্ছা, বায়োগ্যাসে কোনটি সব থেকে বেশি পরিমাণ থাকে? বায়োগ্যাস বা গোবর গ্যাস যেটাকে বলি আমরা, সব থেকে কোনটি বেশি থাকে? বায়োগ্যাসে সব থেকে কোনটি বেশি থাকে? এই প্রতিটা গ্যাস মনে রাখবে কোনটি কি রয়েছে, এগুলো কিন্তু এক্সামে আসছে বারবার। বায়োগ্যাসে কোনটি বেশি থাকে? হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে বায়োগ্যাসে সব থেকে বেশি থাকে মিথেন, গোবর গ্যাস যেহেতু। এবং তার সঙ্গে কি থাকে? হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। কি কি থাকে? হাইড্রোজেন থাকে, তারপরে তোমার হাইড্রোজেন সালফাইড থাকে, H2S থাকে, এবং তার সঙ্গে কি হয়, CO2 থাকে। ঠিক আছে, এবং মনে রাখবে এই বায়োগ্যাসের যে নীল শিখাটি তৈরি হয়, তোমরা বলো এখান থেকে যে বায়োগ্যাসে দেখবে জ্বালানোর পরে গোবর গ্যাস যাদের আছে, এই যে নীল শিখাটি তৈরি হয়, নীল শিখা, ওই নীল রঙের শিখাটি কিসের জন্য তৈরি হয়? কোন গ্যাসের জন্য তৈরি হয়? নীল রঙের শিখাটি তৈরি হয় মেনলি হাইড্রোজেন গ্যাসের জন্য। ঠিক আছে, কারণ হাইড্রোজেন তোমার কি হয়, তোমার সব থেকে ক্যালোরিফিক ভ্যালু, সেই জন্য হাইড্রোজেনের সব থেকে তৈরি হয়। বেশ, আচ্ছা, 20টা বলেই দিলাম অ্যান্সারটা। নিম্নে কোনটি সব থেকে বেশি ক্যালোরিফিক ভ্যালু আছে? কোনটি পড়ালে সব থেকে বেশি শক্তি আমি পাবো? বাহ, ঠিক বলেছো, সেটা হচ্ছে হাইড্রোজেন। দেখো, এগুলো তোমরা ভাববে হয়তো খুব ইজি কোশ্চেন, কিন্তু তোমরা পড়ছো বলেই তোমরা ভাবছো ইজি। যারা কোশ্চেন গুলো তোমার কোনোদিন সেভাবে পড়েনি, মানে এই জিনিসগুলো পড়েনি, তারা কিন্তু ভাববে যে সব থেকে ভ্যালু হয়তো এলপিজি বা পেট্রোল এরকম করে দেবে। ঠিক আছে, এলপিজি এবং পেট্রোলের ক্ষমতা ক্যালোরিফিক ভ্যালু সমান সমান, মনে রাখবে, এলপিজি এবং পেট্রোলের ক্ষমতা সমান সমান। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় সেটি কি? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় যেটি ব্যবহৃত হয় সেটি কি? হেবার পদ্ধতিতে হেবার পদ্ধতিতে সেটি কি? তাহলে এটা অ্যান্সার কি? অনেকে বলছো MnO2, ঠিক আছে, অনেকে বলছো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কিন্তু এর অ্যান্সার হবে কি? সেটা হবে লোহা চূর্ণ। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরিতে লোহা চূর্ণ ব্যবহৃত হয়। ঠিক আছে, সেটা কি হয়, কিভাবে তৈরি করা হয়? না, নাইট্রোজেন গ্যাস, তার সঙ্গে থাকে হাইড্রোজেন গ্যাস, এবং এটা কি হয় না NH3 উৎপন্ন করে, এবং এখানে থাকে কি Fe চূর্ণ। ঠিক আছে, কি থাকে? Fe চূর্ণ, লোহা চূর্ণ। এগুলো কিন্তু এখন দিচ্ছে, সেই জন্য কিন্তু কোশ্চেনটা আমি করলাম। এটা যদি ব্যালেন্স করি তাহলে কি পাবো? এখানে পাবো 2 আর এখানে পাবো 3। ওকে, তাহলে হেবার পদ্ধতিতে তোমার কি হয় না Fe চূর্ণ ব্যবহার করা হয়। বেশ, হাইড্রোজেন সালফাইড একটি বিষাক্ত গ্যাস, কারণ এটি কি করে? 22 নম্বর কোশ্চেন দেখো, হাইড্রোজেন গ্যাস একটি বিষাক্ত গ্যাস, কারণ এটি কি করে? হাইড্রোজেন সালফাইড পচা ডিমের মধ্যে গন্ধযুক্ত গ্যাস না এটা? এটা কি করে মেনলি? বেশ, এটা একটু কঠিন কোশ্চেন, আমি বলে দিচ্ছি। এটা কি করে না, কোষের যে অত্যাবশ্যকীয় প্রোটিন আছে সেগুলির সঙ্গে বিক্রিয়া করে, এবং সেগুলির সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে অবশ্যই আমাদের যে বডির সাধারণ কার্যক্ষমতা আছে কোষের, সেটা কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড মানে H2S, আর লেড নাইট্রেট মানে কি, বোধহয় PbNO3 এরকম কিছু একটা। ঠিক আছে, এই জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে যে তোমার ইয়ে তৈরি হয়, পদক্ষেপ তৈরি হয়, সেটা কি হবে? PbNO3 প্লাস H2S। ঠিক আছে, কি তৈরি হয়? সমান PbS তৈরি হয়, লেড সালফাইড তৈরি হয়, এবং তার সঙ্গে HNO3 তৈরি হয়। দেখো, মনে রাখবে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে
যখন ধাতব লবণ মানে কি, ওই কপার সালফেট, তোমার লেড নাইট্রেট বা সিলভার নাইট্রেট, এগুলোর যখন তোমার বিক্রিয়া হবে তখন তার যে অধক্ষেপ হবে সেটা সবসময় হবে কি, কালো। কালো অধক্ষেপ তৈরি হবে। এই পিবিএস এর যে অধক্ষেপটা আছে এটা কালো হবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, কালো। তাহলে শুধুমাত্র লেড নাইট্রেট নয়, তোমাকে হয়তো দিল যে কপার সালফেট CuSO4, ঠিক আছে, CuSO4 প্লাস তোমার হাইড্রোজেন সালফাইড, এখানেও যে তোমার কি না কপার সালফাইডের যেটা তৈরি হবে সেটা তোমার অধক্ষেপটা কালো হবে, ব্ল্যাক, ঠিক আছে, কালো। বা সব থেকে যেটা দেয় সেটা হচ্ছে কি সিলভার নাইট্রেট, AgNO3। AgNO3 কি হয় না, এটাও কিন্তু তোমার কি হয় না Ag2S, এই যে সিলভার তোমার সালফাইডের যে অধক্ষেপ আছে এটাও কিন্তু কালোই হয়, মনে রাখবে, কালো হয়, ঠিক আছে। বেশ, আচ্ছা, নেক্সট দেখো 24 নম্বর কোশ্চেন। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাস মিশিয়ে ইউরিয়া তৈরি হয়? অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাস মিশিয়ে ইউরিয়া তৈরি হয়? অ্যামোনিয়ার সঙ্গে, অ্যামোনিয়ার সংকেত তোমার ইউরিয়ার সংকেতটা কি না, ইউরিয়ার সংকেত হচ্ছে CO, ঠিক আছে, CONH2 এটা হচ্ছে অ্যামোনিয়ার তোমার ইউরিয়ার সংকেত। এবার দেখে নাও কোন গ্যাস লাগতে পারে। আচ্ছা, সিও বললাম ওই জন্য তোমরা বললে না, সিও। হ্যাঁ, দুটোর মধ্যে যারা গেস করছো কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, তো তারা ঠিক করছো, কিন্তু অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। CO2 প্লাস NH3 এই দুটো মিশিয়ে তোমার কি তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়। CO2 NH3 মিশিয়ে কি তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়। এবং সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি ইউরিয়ার সংকেতটা যদি ভেঙে দিই খুব ভালো করে, এই যে সি এবং তার সঙ্গে কি দুটো কার্বনের হাত NH2 এবং NH2, এটা হচ্ছে তোমার কি ইউরিয়া, ইউরিয়া। বেশ, নেক্সট দেখো, নিম্নে কোনটি ব্লিচিং পাউডারের সংকেত? নিম্নে কোনটি ব্লিচিং পাউডারের সংকেত? নিম্নে কোনটি ব্লিচিং পাউডারের সংকেত? বা সবাই ঠিক অ্যান্সার দিয়েছো? এটা হচ্ছে CaOCl, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্লিচিং পাউডারের সংকেত, যেখানে দেখলাম ক্লোরিন কাজে লাগছে। বেশ, এরপর দেখো জৈব রসায়ন, OH কার্যকরী, ঠিক আছে, মূলকটি কোন যৌগের শ্রেণীতে পড়ে? OH অনেকগুলো কার্যকরী মূলক থাকে, যেগুলো ডিটেলসে পড়ানোর এখন সময় নেই, তো কিছুটা বলে দিচ্ছি আমি তোমাদের, তাহলে তোমাদের মনে থাকবে যে কি কি কার্যকরী মূলক এবং কি কি বলে এগুলোকে। ইথাইল অ্যালকোহলের সংকেতটা মনে করো, তাহলেই পারবে করতে। দেখো, ইথাইল অ্যালকোহলের সংকেতটা মনে করো, ইথাইল অ্যালকোহলের, আমি তো বলেই দিলাম অ্যান্সারটা। আচ্ছা, ইথাইল অ্যালকোহলের সংকেত কি, C2H5OH, এটা তো ইথাইল অ্যালকোহলের সংকেত। এই যে C2H5 এর সঙ্গে যেটা লেগে আছে OH, এই OH-টা হচ্ছে কার্যকরী মূলক, ঠিক আছে। তাহলে C2H5OH একটা অ্যালকোহল, তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা এই কার্যকরী মূলক দেখতে পাই, ঠিক আছে, অ্যালকোহলের ক্ষেত্রে। বেশ, আচ্ছা, অ্যালকোহলের ক্ষেত্রে OH, আরেকটা মনে রাখবে CHO, ঠিক আছে, CHO, এটা আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাই, CHO, এটা হচ্ছে তোমার আমরা অ্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে দেখতে পাই। এক্ষেত্রে কম্পাউন্ডটাকে আমরা কি বলবো, অ্যালডিহাইড, ডিহাইড, এই দুটোই মনে রাখবে তাহলেই হবে, বাকি আর ডেপথে কোশ্চেন এখান থেকে দেবে না, খুব উপরে উপরে কোশ্চেন দেবে। বেশ, সমস্ত জৈব যৌগের মূল উপাদান কি? সমস্ত জৈব যৌগের মূল উপাদান কি?
সমস্ত জৈব যৌগের মূল উপাদান কি? খুব ইজি। আমাদের শরীরও কিন্তু 90% ওইটা দিয়েই তৈরি, ঠিক আছে, ওই যৌগটা দিয়েই তৈরি। সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, খুব ইজি কোশ্চেন। সমস্ত জৈব যৌগের মূল উপাদান কি? দেখো, সমস্ত জৈব যৌগের মূল উপাদান মনে রাখবে কার্বন। জৈব যৌগ মানে হচ্ছে কার্বন। কার্বনের কিছু জিনিস আছে, এগুলো মনে রাখবে যে কার্বনের সব কিন্তু নয়, কিছু জিনিস আছে যেগুলোকে আমরা কি বলবো না, তোমার বাদ দিয়ে সমস্ত কিছু হচ্ছে কি জৈব যৌগ, ঠিক আছে। কিছু জিনিস আছে, যেমন একটা হচ্ছে HCN, হাইড্রোজেন সায়ানাইড, বা তোমার কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো কিন্তু জৈব যৌগের মধ্যে পড়ছে না, ঠিক আছে। এইগুলো জৈব যৌগের মধ্যে পড়ছে না। বাকি যেগুলো আছে কার্বনের, সেগুলো সমস্ত কিন্তু তোমার কি জৈব যৌগের মধ্যে পড়ছে, ঠিক আছে। বেশ, নেক্সট দেখো, নিম্নের কোনটি ইথাইল অ্যালকোহলের আইসোমার? আচ্ছা, আইসোমার কথাটা মানে বলি। দেখো, আইসোমার হচ্ছে যাদের সংকেতটা একই, ঠিক আছে, কিন্তু কি না তাদের ধর্মটা আলাদা। সংকেত একই, ধর্ম আলাদা, এটা হচ্ছে আইসোমার। মনে রাখবে, যাদের সংকেত দেখে নাও, এর ইথাইল অ্যালকোহলের সংকেতের সঙ্গে কার সংকেতটা মোটামুটি মিল খাচ্ছে। মানে তুমি কার্বন গুণো, এইচ গুণো আর ওইচ গুণে নাও, নি দেখো, মানে কার্বন এইচ আর ও এইচ, কার্বনের আণবিক দেখো কটা কার্বন আছে, কটা হাইড্রোজেন আছে এবং কটা অক্সিজেন আছে, এগুলো গুণে নাও, তাহলে বুঝতে পেরে যাবে কোনটা হবে। এখানে কার্বন আছে দুটো, ঠিক আছে, দুটো কার্বন আছে, তাহলে দুটো লিখে দিলাম। হাইড্রোজেন কটা আছে, তোমার H5OH, মানে ছটা আছে হাইড্রোজেন। আর ও কটা আছে, একটা আছে। দেখো এগুলোর মধ্যে কোনটা মিল খাচ্ছে, দেখো আমার তো মনে হচ্ছে ও তো কোনোটাতেই নেই, তাহলে একটাতেই ও আছে, তার মানে কোনটা হচ্ছে এইটা, ডাইমিথাইল ইথার। এখানে কার্বন দেখো দুটো আছে, হাইড্রোজেন ছটা এবং অক্সিজেন একটা, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, ডাইমিথাইল ইথার হচ্ছে তোমার অ্যান্সার। আইসোমার মানে কি, যাদের সংকেতটা একই কিন্তু ইয়েটা আলাদা। সংকেত একই কিন্তু কি বললাম, কি আলাদা, তোমার ধর্ম আলাদা, এটাকে বলছে আইসোমার বা সমবায়বতা, মনে রাখবে। তাহলে এর জায়গায় অন্য কিছু দিয়ে দিলে তোমরা করতে পারবে, ঠিক আছে। এর জায়গায় যদি অন্য কিছু দেয়, সংকেতটা তোমরা দেখে দেবে, কটা কার্বন, কটা হাইড্রোজেন, কটা অক্সিজেন, অন্য যা আছে দেখে নেবে, তাহলেই করতে পেরে যাবে। বেশ, নিম্নের কোন যৌগটি ফল পাকাতে ব্যবহৃত হয়? ফল পাকাতে ব্যবহৃত হয়, ফল পাকাতে ব্যবহৃত হয়। ফল পাকাতে ব্যবহৃত হয়, বাহ, সবাই ঠিক বলেছো, একদম। এটা হচ্ছে ইথিলিন। ইথিলিন ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়, এটাও কিন্তু একটা জৈব যৌগ, ঠিক আছে। ইথিলিন ব্যবহৃত হয় ফল পাকানোর জন্য, যার সংকেত কি হবে, যার সংকেত হবে C2H4। এই সংকেতগুলো কি করে এলো অত আমাদের জানার দরকার নেই, কারণ এক্সামে আসে না। শেষের দিকে দু একটা কোশ্চেন দেখে নেবো যে ইথিলিন যে গ্রুপ, তার সংকেতটা কেমন হওয়া উচিত। বেশ, আচ্ছা, কার্বলিক অ্যাসিড যেটা সাপ তাড়াতে ব্যবহৃত হয়, সে অ্যাসিড অন্য কি নামে পরিচিত? কার্বলিক অ্যাসিড যেটা সাপ তাড়াতে ব্যবহৃত হয়, সেটি অন্য কি নামে পরিচিত? সেটি অন্য কি নামে পরিচিত? কার্বলিক অ্যাসিড, দেখি কেউ ঠিক অ্যান্সার দিলে। বাহ, কয়েকজন ঠিক অ্যান্সার দিয়েছে। এটা এটা হচ্ছে ফেনল। দেখো, কার্বলিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে ফেনল, যার সংকেত কি, C6H5OH। এটা হচ্ছে কার্বলিক অ্যাসিডের সংকেত, ঠিক আছে, C6H5OH, তাকে আমরা ফেনলও বলি। এবং শুধুমাত্র এটা সাপ তাড়ানো নয়, ঘরে পোকামাকড় তাড়ানোর জন্য কিন্তু ব্যবহৃত হয়। এবং পিক্রিক অ্যাসিড বলে একটা তোমার কি হয়, এক্সপ্লয়সিভ তৈরি করা হয়, সেখানেও কিন্তু এই ফেনলটা কাজে লাগে। পিক্রিক অ্যাসিড, মনে রাখবে, পিক্রিক অ্যাসিড। নেক্সট দেখেছে, ফ্রেয়ন গ্যাসটি অন্য কি নামে পরিচিত? ফ্রেয়ন, ফ্রেয়ন গ্যাসটি অন্য কি নামে পরিচিত? ফ্রেয়ন গ্যাসটি অন্য কি নামে পরিচিত? ফ্রেয়ন, আমি
তোমরা অ্যান্সার দাও, আমি হিন্টস দেবো, তাহলে তোমরা অ্যান্সারটা করতে পেরে যাবে। আগে দেখি কেউ করছে কিনা। ফ্রেয়ন গ্যাসটি অন্য কি নামে পরিচিত? আচ্ছা, সবাই কি বলছো? একজন অ্যান্সার দিলে, দুজন, আর সবাই অ্যান্সার দাও। সবাই দেওয়ার চেষ্টা করো। ফ্রেয়ন গ্যাসটি দেখো, আমি এবারে হিন্টস দিচ্ছি। এই গ্যাসটি তোমার কি করে না, ওজোন স্তরকে তোমার ক্ষয় করে। ওজোন স্তরকে ক্ষয় করে এই গ্যাসটি। এবার অ্যান্সার দাও সবাই। ওজোন স্তরকে ক্ষয় করে, দেখে নাও কোন, এখানে চারটে গ্যাসের মধ্যে কে ওজোন স্তরকে ক্ষয় করে। এবার আশা করি তোমরা পারবে। একদম ঠিক, সবাই ঠিক ধরেছো। ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি। এই সিএফসি গ্যাসেরই অন্য নাম হচ্ছে ফ্রেয়ন, যেটা আমরা রেফ্রিজারেটরে পাই, রেফ্রিজারেটর থেকে বেরোই। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী ছিল? ক্লোরোপিক্রিন, মিথাইল আইসোসায়ানাইড, ইথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেট, ক্লোরোপিক্রিন, ইথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানাইড। বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। এই ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল, কে বলতে পারবে? কোন সালে এই গ্যাস দুর্ঘটনা হয়েছিল? সালটা যদি কেউ বলতে পারো, সালটা মনে করার চেষ্টা করো। একদম ঠিক বলেছো, ভেরি গুড অপর্ণা। 1984, 1984-এ এই গ্যাস দুর্ঘটনা হয়। ঠিক আছে, মিথাইল আইসোসায়ানাইড। বেশ, নেক্সট দেখি। ইথানল যেটিতে 5% জল থাকে সেটিকে কি বলা হয়? ইথানল, ভেরি গুড, চরণপ্রসাদ, বাসন্তী, অপর্ণা, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো একদম। 1984 সালে এটা ঘটেছিল। ইথানল যেটিতে 5% জল থাকে সেটিকে কি বলা হয়? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, গেস করো না। দেখো, অ্যাবসিলিউট অ্যালকোহল, এটা মানে হচ্ছে কি 100% অ্যালকোহল, 100% অ্যালকোহল। ঠিক আছে। ডাইলিউট অ্যালকোহল, ডাইলিউট মানে কি, যেটা দ্রবণীয়, মানে অনেক পরিমাণ জল আছে, ঠিক আছে, সেটা ডাইলিউট। ওকে, হলো তাহলে। অ্যাবসলিউট হবে না, ডাইলিউট হবে না, দুটো বাদ চলে গেল। ডাইলিউটে মোটামুটি 40% হলো ওয়াটার আছে। ঠিক আছে। আর পাওয়ার অ্যালকোহল, এই পাওয়ার অ্যালকোহল আর রেক্টিফাইড স্পিরিট, এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে গেস করো কোনটা। তো আই থিঙ্ক এক্ষেত্রে 2 নম্বর মানে ডিটা গেস করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, তাহলে রেক্টিফাইড স্পিরিট, যাতে 5% তোমার কি থাকে, জল থাকে, বাকিটা অ্যালকোহল থাকে। ঠিক আছে, বাকিটা অ্যালকোহল থাকে। আর পাওয়ার অ্যালকোহল যেটা বলছি, সেখানে কি থাকে না, পিউরিফাইড স্পিরিট থাকে, বেনজিন থাকে, আর পেট্রোল থাকে। ঠিক আছে, কি কি থাকে? তোমার পাওয়ার অ্যালকোহলে স্পিরিট থাকে, স্পিরিট থাকে, আর বেনজিন থাকে, বেনজিন থাকে, আর পেট্রোল থাকে, পেট্রোল থাকে। ঠিক আছে, পাওয়ার অ্যালকোহলে। বেশ। 33-এর ডি, হ্যাঁ 33-এর ডি অবশ্যই। নিম্নের কোনটি মিষ্টি গন্ধযুক্ত পদার্থ হয়? মানে এই পদার্থটা যদি তুমি হাতে নাও, সেটা থেকে একটা মিষ্টি গন্ধ পাবে। অ্যামোনিয়া, মিথানল, ইথানল, এস্টার। দেখো, অ্যালকোহলের গন্ধ কিন্তু মিষ্টি হয়। মিথানল ইথানল দুটোই তো অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, এথাইল অ্যালকোহল। ঠিক আছে, এবার দেখো, আর আমি বলবো না, এবার তোমরা অ্যান্সার করতে পারবে ইজিলি। গেস কিন্তু করতে হবে তোমাকে। অ্যামোনিয়া হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত। মানে তুমি ধরো অপশনটা জানো না, তাহলে তুমি কি করবে? অ্যামোনিয়া, তুমি শুনেছো অ্যামোনিয়া মানে ধরো আমাদের যে ইউরিয়া সেখানে থাকে, আমাদের মূত্রে থাকে, তাহলে এটা ঝাঁঝালো গন্ধযুক্ত হবে। মিথানল আর ইথানল, তুমি জানো যে মদের যে গন্ধ হয় সেটা বিদকুটে হয়, অনেকে সহ্য করতে পারে না, কিন্তু মিষ্টি গন্ধযুক্ত হয় না। তাহলে মিষ্টি গন্ধযুক্ত কোনটা, সেটা হচ্ছে এস্টার। এস্টার এটাও একটা তোমার কি না, তোমার কার্বনেরই তোমার ইয়ে, এটা একটা গ্রুপ। হ্যাঁ, তো এর সংকেতটা কি? এর সংকেতটা হচ্ছে এস্টার যদি থাকে, এস্টার, এস্টার, হ্যাঁ,
এস্টার হচ্ছে কি সি ডবল ও আর, এখানে থাকবে কি সি ডবল ও আর, এটা হচ্ছে এস্টারের মানে কার্যকরী যে মূলক, সেই কার্যকরী মূলকের সংকেত, এটাকে আমরা এস্টার বলতে পারি। উদাহরণ হিসেবে কি নিতে পারি না মিথাইল প্রোপানেট, ঠিক আছে, উদাহরণ হিসেবে কি নেব সেটা হচ্ছে সংকেতটা শুধুমাত্র লিখে দিচ্ছি, দেখো বুঝতে পারবে তাহলে CH3 CH2 C ডবল ও CH3, ঠিক আছে। দেখো এখানে C ডবল ও রয়েছে, এই যে C ডবল ও, ঠিক আছে, এই যে C ডবল ও সেটা আমি পেলাম, আর আর এর জায়গায় কি আছে, আর এর জায়গায় এই CH3 টা আছে, তাহলে এখানে কার্বনের গ্রুপ রয়েছে, এখানে কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে কি সি ডাবল ও আর, আর মানে CH3, ঠিক আছে, বেশ, এটা হচ্ছে এস্টার। নেক্সট দেখো পাকা কলাতে কোন অ্যাসিড থাকে, পাকা কলাতে কোন অ্যাসিড থাকে, পাকা কলাতে কোন অ্যাসিড থাকে, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, কোন অ্যাসিড থাকে বলো, পাকা কলাতে কোন অ্যাসিড থাকে? আচ্ছা আপেলে কি অ্যাসিড থাকে, কে বলতে পারবে? আপেলে, আপেলে যে অ্যাসিডটা থাকে সেটাই থাকে এখানে, আপেলে কোন অ্যাসিড থাকে? একদম ঠিক, ম্যালিক অ্যাসিড। এই পাকা কলাতেও কিন্তু ম্যালিক অ্যাসিড থাকে। অ্যাসিটিক অ্যাসিডের যে তোমার টকটা হয়, মনে করো দেখো যে ফুচকা খাও তোমরা না, ওই ফুচকার উপরে যে তোমার জলটা থাকে, মানে ধরো ফুচকা স্পেশাল, স্পেশাল ফুচকা, স্পেশাল ফুচকার নাম জিভে জল আসছে কারোর, তো স্পেশাল ফুচকাতে যে দই দেওয়ার পরে উপরে যে একটা বেশ কালো রঙের একটা জল দেয় দেখবে এরকম করে, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার, তো ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। আর ফর্মিক অ্যাসিড কি হয় না তোমার ওই যে পিঁপড়ের হুল, মৌমাছির হুল, ওগুলোতে থাকে ফর্মিক অ্যাসিড। আর সাইট্রিক অ্যাসিড মানে কি তেঁতুলে থাকে সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, সাইট্রাস জাতীয় ফল যেগুলো সেগুলোতে সাইট্রিক অ্যাসিড থাকে, মনে রাখবে, ঠিক আছে। পাকা কলাতে কি থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, বেশ, হলো তাহলে বোঝা গেল, ফুচকা খাওয়া হলো। এবার দেখো মোলাসে ও বাগাসে, ঠিক আছে, মোলাসে ও বাগাসে যার ইংলিশ স্পেলিংটা হবে মোলাসে, MOLLLASSA, আর বাগাসে কি BAGASSA। এই মোলাসে বাগাসে এই দুটি পদার্থ বায়োফুয়েল তৈরিতে ব্যবহার হয়, এগুলি পাওয়া যায় কোথা থেকে? ধান, গম, বার্লি, ইক্ষু, কোথা থেকে উৎপন্ন হয়? দেখো আগেই আমি বললাম যে ইথাইল অ্যালকোহল কোথা থেকে পাওয়া যায়, কোশ্চেন ছিল চাল থেকে, গম থেকে, হ্যাঁ, তো ইথাইল অ্যালকোহল এই মোলাসে এবং বাগাসে থেকে উৎপন্ন হয়, সেটা কি না সেটা হচ্ছে আখ থেকে, আখের যে বাই প্রোডাক্ট দুটো আছে আখের ছাল থেকে, মোলাসে এবং বাগাসে এই দুটো থেকে বায়োফিউল তৈরি হয়, মনে রাখবে, মোলাসে এবং বাগাসে, ঠিক আছে। আর কয়েকটি কোশ্চেন আছে। আচ্ছা নিম্নে কোনটি অ্যালকেনের ফর্মুলা, এইবার বলি তোমাদের ফর্মুলা। অ্যালকেন মানে কি, ওই যে অ্যালকেন মানে কি মিথেন, ইথেন, হ্যাঁ এগুলো হচ্ছে অ্যালকেন। এন, তাহলে মিথেনের কি হচ্ছে CH4, মিথ এন, মিথ যুক্ত এন, তাহলে হচ্ছে অ্যালকেন। ইথ এন C2 কত হচ্ছে, হুম C2H6 নাকি, এটা হচ্ছে ইথ এন, ইথ এন, এই দুটো লাগালেই বুঝতে পারবে যে কি হতে পারে, CH4, CH4। দেখো তোমরা নিজেরাই এটা পারবে, নিজেরা এটা পারবে করতে, যে অ্যালকেনের ফর্মুলা কি হচ্ছে। আচ্ছা এখানে ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে CnH2n, CnH2n+2, আশা করি বুঝতে পারছো সবাই, CnH2n-2, আর এটা হচ্ছে আচ্ছা CnHn। দেখো এখানে তোমরা যারা ম্যাথ করো, ম্যাথ যারা করো তাদের তো এটা পারা উচিত, কারণ এখানে যদি কেমিস্ট্রি নাও জানো তাও হয়ে যাবে। দেখো CH4 অর্থাৎ কার্বনে একটা আছে 1 কার্বন আর 4টে হাইড্রোজেন, এখানে কোন সংকেতে আমি n এর জায়গায় 1 বসালে এটা চলে আসবে,
এখানে কোন সংকেতে আমি n এর জায়গায় 1 বসালে তোমার কি চলে আসবে, CH4 চলে আসবে। যারা অঙ্ক করো তারা এটা করো, অঙ্কের একটা ফর্মুলা ধরো দিয়ে দিলে এরকম দিয়ে দিতে পারে এরকম একটা কিছু। তাহলে সি এর কোন ভ্যালু, সি এর মানে এন এর কোন ভ্যালুর জন্য এইচটা 4 চলে আসবে? একজন অ্যান্সার দাও দেখি, একজন অন্তত দাও। বা একজন দিয়েছে, ভেরি গুড। এটা হচ্ছে তোমার CnH2n+2। দেখো না, CN এন এর জায়গায় আমি 1 বসালাম তাহলে C1 হলো, আর এন এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে এন এর জায়গায় 1 যদি বসাই তাহলে 2 + 2 4 হয়ে গেল। তাহলে কত হবে, CH4 হচ্ছে না এটা? তাহলে অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, অ্যালকেন হলো, অ্যালকিনের যে সংকেত সেটা হচ্ছে কি CnH2n। তাহলে অ্যালকিন মানে ইথিলিন, টিথিল ইন, ইথি যুক্ত লিন ইন, ঠিক আছে, অ্যালকিন। এই সংকেতগুলো মনে রাখবে। CnH2n এটা অ্যালকিন। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, উদাহরণ হিসেবে আমি বলবো না, তোমরাই বলবে, পরেরটা কোশ্চেন আছে। আর অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন, অ্যালকাইন কি হচ্ছে, অ্যালকাইনের হচ্ছে CN H2n-2, যেমন হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে, অ্যাসিটিলিনের সংকেতটা কি, C2H2। দেখো সি এর জায়গায় 2 বসাও তাহলে 2 দুগুণে 4 -2 হচ্ছে CnH2n-2। বেশ। 38 এটা দেখো, নিম্নে কোনটি ইথিলিনের সংকেত, নিম্নে কোনটি ইথিলিনের সংকেত। ইথিলিন মানে কি বললাম আমি, অ্যালকিন। এই ইথিলিন মানে কি বললাম, অ্যালকিন বললাম। তাহলে কি হবে, ইথিলিন মানে অ্যালকিন বললাম, তাহলে অ্যালকিন কোনটা হবে, অ্যালকিনের সংকেত একদম ঠিক বলেছো, 38 এটা বি হবে, C2H4, ঠিক আছে, 38 এটা কি হবে, বি হবে। কারণ কি, অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n, ঠিক তো। এবারে আমি কি করলাম, এন এর জায়গায় 2 বসালাম, C2, আর 2 বসালে কি 2 দুগুণে 4 হয়ে গেল, C2H4, তাহলে অ্যালকিন হয়ে গেল। এই কয়েকটা সংকেত মনে রাখবে, তাহলে তুমি অটোমেটিকলি এগুলো বেরিয়ে যাবে তোমার। আর অর্গানিক কেমিস্ট্রি বোঝানোর সময় এখন নেই, অনেক বড় চ্যাপ্টার, একদিনে কিছুই হবে না, 4টে চ্যাপ্টার পড়াচ্ছি, ঠিক আছে। তো এই সংকেত কয়েকটা মনে রাখবে তাহলেই হবে। বেশ। কোন গ্যাসের জন্য পেঁয়াজ কাটলে আমাদের চোখ জ্বালা করে, কোন গ্যাসের জন্য? এই কোশ্চেনটা এসেছিল 2022 সালে, বোধহয় 2022 সালে ডব্লিউবিসিএস প্রিলিতে, প্রিলি 2000 না 2000, 2022 নয়, 2000, আই থিঙ্ক, আমার মনে পড়ছে 2020 এসেছিল, 2020 বোধহয়। কোন গ্যাস জ্বালা করে? বাহ, সবাই ঠিক বলেছে, এটা সালফার। সালফারের জন্য আমাদের চোখ জ্বালা করে, ঠিক আছে। আচ্ছা, নিম্নে কোন সারটিতে সব থেকে বেশি নাইট্রোজেন আছে, পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট? এটাতে 46% আছে, 46%, এটাতে 46% আছে। কোনটিতে আছে? ভেরি গুড, চরণ প্রসাদ, অপর্ণা, দিশা, বৈশাখী, খুব ভালো অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়াতে আছে তোমার সব থেকে বেশি নাইট্রোজেন, 46%। আচ্ছা, রাসায়নিকভাবে অ্যাসপিরিন কি নামে পরিচিত? অ্যাসপিরিন, অ্যাসপিরিন আমরা কখন খাই বলতো, বোধহয় আমাদের বোধহয় যখন জ্বর আসে, শরীর টরীর খারাপ হয়, তখন আমরা অ্যাসপিরিন খাই, ঠিক আছে, ব্যথা হলেও কিন্তু অ্যাসপিরিনটা খাই। তো এই অ্যাসপিরিনে যে রাসায়নিক নাম সেটি কি নাম? অ্যাসপিরিনের রাসায়নিক নাম কি? এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে পড়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে ডি, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসিটাইল স্যালিসাইলেট, ঠিক আছে, অ্যাসিটাইল স্যালিসাইলেট। বেশ। 42 এটা দেখো, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিশুদ্ধ জলে লবণ মেশালে কি ঘটে? বিশুদ্ধ জলে লবণ মেশালে কি ঘটে? তুমি লবণ মিশিয়ে দেখবে, তুমি ধরো একদম ঠিক বলেছো, উদাহরণ দেওয়ার দরকার নেই আমার, ঠিক বলেছো, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক বাড়ে,
স্ফুটনাঙ্ক বাড়ে। আবার অন্যদিকে যদি তুমি বরফে লবণ মেশাও তার উষ্ণতা কিন্তু কমে যাবে, ঠিক আছে? তাহলে জলে যদি মেশাও ফুটন্ত জলে তাহলে স্ফুটনাঙ্ক বাড়বে এবং বরফে মেশালে তার স্ফুটনাঙ্ক কমে যাবে। আচ্ছা, কত ডিগ্রি উষ্ণতায় জল বরফে পরিণত হয়? কত ডিগ্রি উষ্ণতায়? দেখো এগুলো অনেকগুলো স্কেল আছে, একটা ফারেনহাইট, একটা কেলভিন, একটা ফারেনহাইট, একটা ফারেনহাইট। কেলভিন হচ্ছে উষ্ণতার পরম স্কেল। আর মনে রাখবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন, ঠিক আছে? 0 ডিগ্রি মানে 273 কেলভিন। আর 0 ডিগ্রি মানে 273 কেলভিন। আর 0 কে মানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা কি বলি পরম শূন্য উষ্ণতা। এবং এই উষ্ণতাতেই খুব ইম্পর্টেন্ট কথা বলছি, সবাই মন দিয়ে শোনো। এই পরম শূন্য উষ্ণতাতে কি হয় না, গ্যাসের যে অণুগুলো আছে নড়াচড়া বন্ধ করে দেয় এবং তাদের আয়তন শূন্য হয়ে যায়। এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতাতে কিন্তু কোনোদিন আমরা পৌঁছাতে পারবো না। তার আগেই কিন্তু গ্যাসটা কি হবে, হয় লিকুইড না হয় সলিডে পরিণত হবে। সেই গ্যাসটা আর গ্যাস থাকবে না। আর গ্যাস না থাকলে আমার চার্লসের ল, বয়েলসের ল মানবে না। ঠিক আছে? কি অ্যান্সার দিলে? 273 ডিগ্রি ফারেনহাইট। না, 273 ডিগ্রি ফারেনহাইট নয়। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে অ্যান্সার কি হবে? 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? এটার অ্যান্সার হবে 32 ডিগ্রি ফারেনহাইট। একটু একটু তোমরা ইয়ে লাগালেই বুঝতে পারতে। হুম। তোমাদের যে দেহের উষ্ণতা মাপা হয় সেটা কি ফারেনহাইট স্কেলে মাপা হয়। তাহলে তোমার যখন দেহের উষ্ণতা ধরো মোটামুটি 37-38 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন ফারেনহাইটে হয় 98 পয়েন্ট সামথিং বা 99। ঠিক আছে? তাহলে 99 এ তোমার 37 ডিগ্রি হচ্ছে, তাহলে কি করে 273 মানে তো আরো বেশি টেম্পারেচার। হ্যাঁ, 273 মানে প্রায় তোমার কত সেলসিয়াস স্কেলে? 160 তো নয়, আরো বেশি হবে। 190 এর কাছাকাছি, 190 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। ঠিক আছে? তাহলে এটা হবে না, তাহলে 32ই হবে। বেশ। হাইড্রোজেন বোমা নিম্নে কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়? নিউক্লিয়ার সংযোজন, বিভাজন, নিউক্লিয়ার তেজস্ক্রিয়তা, নিউক্লিয়ার তেজস্ক্রিয়ক বিক্রিয়া। মনে রাখবে সূর্যে যে প্রক্রিয়ায় শক্তি তৈরি হচ্ছে সেই প্রক্রিয়াতেই কিন্তু এই বোমা হয়। ঠিক আছে? সূর্যে সূর্যে কিসে তৈরি হয়? আচ্ছা, সূর্যে কি প্রক্রিয়ায় তৈরি হয়? বিভাজন প্রক্রিয়ায় হয় না সংযোজন? সূর্যে কি হয়, দুটো হাইড্রোজেন একসঙ্গে মিশে শক্তি এবং হিলিয়াম তৈরি করে, তাই তো? তাহলে সংযোজন হয়। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন। ওকে, তাহলে 44 এটা হবে নিউক্লিয়ার সংযোজন। বেশ। আচ্ছা, পলিথিনের মনোমার কি? মানে অনেকগুলো মনোমার মিলে একটা পলিমার তৈরি করে। ঠিক আছে? ছোট ছোট কণা মিলে একটা পলিমার তৈরি করে। পলিথিনের কি হবে? এটা আশা করি সবাই পারবে। মিথিলিন, ইথিলিন, টেট্রাফ্লুরো ইথিলিন, নাকি তোমার অ্যাসিটিলিন, কোনটা হবে? পলিথিন মানে পলিইথিলিন। পলিথিন মানে পলিইথিলিন। ঠিক আছে? তাহলে কি হবে এটা? এটা হবে, একজন ঠিক অ্যান্সার দাও। এটা হচ্ছে ইথিলিন। পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন। মনে রাখবে আহ পলিমার হচ্ছে অনেকগুলো মনোমার নিয়ে গঠিত হয়। ঠিক আছে? যেমন টেফলন বলে একটা জিনিস আছে, সেই টেফলনের মনোমার হচ্ছে কি টেট্রাফ্লুরো ইথিলিন। এটা টেফলনের। ঠিক আছে? এটা টেফলনের মনোমার, টেট্রাফ্লুরো ইথিলিনটা। তাহলে টেট্রাফ্লুরো ইথিলিন হচ্ছে টেফলনের মনোমার। আচ্ছা, নিম্নে কোনটি পরম শূন্য উষ্ণতা? কিছুক্ষণ আগে আমি বলে দিলাম পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য, ঠিক করে বলো পরম শূন্য। কেলভিন স্কেল নয়। কেলভিন স্কেলে এ ঠিক করে বলো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে তো? তাহলে -273 ডিগ্রিকেই আমরা কিন্তু পরম শূন্য উষ্ণতা বলছি। -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যার অর্থ হচ্ছে 0 কেলভিন। যার অর্থ 0 কেলভিন। ঠিক বলেছো, এটা হচ্ছে 0 কেলভিন হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এই 0 কেলভিনকে আমরা সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি বলি। ঠিক আছে? তাহলে যদি আমাকে প্রকাশ করতে বলে যে সেন্টিগ্রেড থেকে আমার কনভার্ট করো কেলভিন স্কেলে, তাহলে হবে সেন্টিগ্রেড স্কেলে যদি টি ডিগ্রি হয় তাহলে কেলভিন স্কেলে কত হবে? 273 প্লাস
টি টি কেলভিন, ঠিক আছে, 273 প্লাস টি কেলভিন। বোঝা গেল? বেশ। আচ্ছা, 64 গ্রাম অক্সিজেন গ্যাসে কত মোল অক্সিজেন আছে? 64 গ্রাম অক্সিজেন গ্যাসে কত মোল অক্সিজেন আছে? গেস করো, গেস করো তোমরা। দেখি কে পারো করতে এটা। এটা যে পারবে তার মানে জানবে যে পরবর্তীকালে যে প্রিলিমিনারি গুলো বা এক্সাম গুলো আসবে, বড় এক্সাম গুলো, সেগুলোতে সে পেরে যাবে, কারণ এই ধরনের কোশ্চেন এবার দিচ্ছে কিন্তু। বাহ, দারুণ অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। একদম 2 মোল, 64 গ্রামে 2 মোল। কারণ কি, আমরা জানি যে 32 গ্রাম O2 তে আছে 1 মোল। একদম ঠিক, ভেরি গুড, 1 মোল। তাহলে তোমার 64 গ্রামে কত আছে? 1 বাই তোমার 64 ইন্টু 32 মানে 2 মোল। এই সরি, ভুল হলো এটা, দাঁড়াও 1 সেকেন্ড। সেটা হচ্ছে কত হচ্ছে না, 64 বাই 32 মানে 2 মোল। মোল সংখ্যা মানে কি? মোল সংখ্যা হচ্ছে একটা সংখ্যা যার ভ্যালু হচ্ছে 6.023 10 টু দি পাওয়ার 23। এবার অক্সিজেনে যে 2 মোল অক্সিজেন আছে, 6.023 10 টু দি পাওয়ার 23 ইন্টু 2, তার ওজন হচ্ছে 64 গ্রাম, মনে রাখবে। এবং এন ইজ ইকুয়াল টু কি, তোমাকে যে ভরটা দিয়েছে, সবসময় মনে রাখবে এই মোলের ফর্মুলাটা মনে রাখবে, যে তোমাকে যে ভরটা দেওয়া হয়েছে, ভরটা হচ্ছে 64 গ্রাম, এবং অক্সিজেনের যে গ্রাম আণবিক ভর, অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত? 32, 16 16 32, তাহলে এটা হবে 2। এটা হচ্ছে ফর্মুলা, যে এন হচ্ছে প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর। ঠিক আছে, বেশ। আচ্ছা, এলপিজি তে নিম্নের কোনটি সব থেকে বেশি থাকে? এলপিজি গ্যাসে নিম্নে কোনটি সব থেকে বেশি থাকে? এলপিজি গ্যাসে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, কোনটি বেশি থাকে? এটা কিন্তু বারবার আসে, আমি বলে দিচ্ছি কি কি থাকে। দেখো, বিউটেন থাকে, আইসোবিউটেন থাকে, প্রোপেন থাকে, কিন্তু কোনটি বেশি থাকে? এটা কনফিউশনের একটা কোশ্চেন, কিন্তু মনে রাখবে এলপিজি গ্যাসে সবসময় বিউটেন বেশি থাকে। বিউটেন থাকে, তারপর প্রোপেন, তারপর আইসোবিউটেন। ঠিক আছে, সব থেকে বেশি থাকে বিউটেন। এলপিজি গ্যাসে কি থাকে? সব থেকে বেশি বিউটেন, তাহলে অ্যান্সার হবে বিউটেন। বেশ। আচ্ছা, নিম্নে কার উষ্ণতা বাড়ালে রোদ কমে? দেখো, আমরা সাধারণত জানি যে উষ্ণতা বাড়ালে কি হয়, তোমার রোদ বাড়ে। উষ্ণতা বাড়ালে, এটা যদি তোমার টেম্পারেচার হয়, টি হয়, আর এটা যদি আর রোদ হয়, তাহলে উষ্ণতার সঙ্গে কি সম্পর্ক? এইরকম একটা সম্পর্ক, উষ্ণতা বাড়ালে রোদ বাড়ে। কিন্তু এক্ষেত্রে কি হয়, সম্পর্কটা হয়ে যায় এই রকম ধরনের। এটা যদি টেম্পারেচার হয়, এটা রোদ। ঠিক আছে, কার সম্পর্ক এটা? উষ্ণতা বাড়ালে রোদ বাড়ে, রোদ কমে। একটা হিন্স দিচ্ছি, বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে, উষ্ণতা বাড়ালে, সব ধাতুর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোদ বাড়ে। সব ধাতুর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোদ বাড়ে। উষ্ণতা বাড়ালে রোদ বাড়ে, তাহলে উষ্ণতা বাড়ালে যদি রোদ বাড়ে ধাতুর ক্ষেত্রে, তাহলে এই চারটের মধ্যে কোনটি ধাতু নয়? তামা, লোহা, রূপা, সিলিকনের মধ্যে কোনটি ধাতু নয়? কোনটি ধাতু নয়? সেটা হচ্ছে সি, সিলিকন। সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে ধাতুকল্প। আর্সেনিক, এগুলো কি? অ্যান্টিমনি। এগুলো তোমার কিসের কাজে লাগে? সেমি কন্ডাক্টর তৈরি করতে কাজে লাগে। সেমি কন্ডাক্টর, ঠিক আছে। এবং আমাদের মোবাইল বলো, কম্পিউটার বলো, সবকিছুতে কিন্তু সেমি কন্ডাক্টর চিপ লাগানো আছে। হ্যাঁ, খুব ক্ষুদ্র চিপের যে মেমোরি, সেটা অনেক বেশি হয়, মনে রাখবে। এবং বর্তমানে যে যুগ, সেটা হচ্ছে তোমার কি হয়, সেমি কন্ডাক্টরের যুগ। এবং ওই সেমি কন্ডাক্টর যেহেতু তোমার সব থেকে বেশি কোথায় ব্যবহৃত হয়, সেমি কন্ডাক্টরে ব্যবহৃত হয় সিলিকন। এবার সিলিকনের নাম অনুযায়ী সিলিকন ভ্যালি হয়ে গেছে আমেরিকার একটা শহরের নাম, এবং ভারতের যে ব্যাঙ্গালোর শহরটা আছে তাকে সিলিকন ভ্যালি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, নিম্নের কোন দুটি ধাতু মিশিয়ে কাঁসা তৈরি করা হয়? নিম্নে কোন দুটি ধাতু মিশিয়ে কাঁসা তৈরি করা হয়? আমারও এটা ঠিক মনে পড়ছে না, বোধহয় কপার ও জিঙ্ক মিশিয়ে তৈরি করা হয় তোমার, দস্তা তৈরি করা হয়। ঠিক আছে, কোনটা হয়? কপার ও জিঙ্ক মিশিয়ে বোধহয় ব্রাশ বা তোমার ইয়ে তৈরি করা হয়, ব্রোঞ্জ তৈরি করা হয়, কপার ও জিঙ্ক মিশিয়ে যতদূর সম্ভব। ঠিক আছে, এই জিনিসগুলো আমারও গুলিয়ে যায়। আচ্ছা, সি, সি সবাই বলছে, তাহলে সিটাই হবে, কপার এবং টিন। ঠিক আছে, সিইউ প্লাস এসএন, এই দুটো মিশিয়ে তৈরি করা হয় কাঁসা। আর কপার এবং জিঙ্ক মিশিয়ে তৈরি করা হয় তোমার ব্রোঞ্জ, ব্রোঞ্জ তৈরি করা হয়। ঠিক আছে,
বেশ, তাহলে আজকে আমাদের যে 50টা কোশ্চেন এখানেই শেষ করলাম কেমিস্ট্রি, এবং এখানে আমাদের সায়েন্সের যে কোশ্চেন ছিল সেগুলো শেষ হলো। পরবর্তীকালে আমরা কি আরো ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আসবো। ঠিক আছে, ততক্ষণে সবাইকে বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।